পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 11-এ পড়ো এবং তোমাদের যাদের রাষ্ট্রবিজ্ঞান বা পল সায়েন্স আছে, তাদের জন্য একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। আমরা একটা মডেল সেট কোশ্চেন পেপারে একটা সমাধান নিয়ে এসেছি। তা তোমাদের যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক করে এবং সাবস্ক্রাইব করে এবং আমাদের পাশে থেকো বেল আইকন টিপে। আমরা পড়ার বিষয়ে চ্যানেলে ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন এবং শিক্ষাবিজ্ঞান অধ্যায়ভিত্তিক যে গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে অবজেক্টিভ, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি এবং অবজেক্টিভ দেওয়া আছে। এছাড়া আমরা ছায়া প্রকাশনীর বিভিন্ন অধ্যায়ের অনুশীলনীর যে সমাধান তাও করে দিয়েছি। যদি তোমাদের দরকার হয় তাহলে আমাদের চ্যানেলে গিয়ে দেখো এবং যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক করো এবং সাবস্ক্রাইব করো এবং বেল আইকন টিপে আমাদের পাশে থেকো। আজকে আমরা রাষ্ট্রবিজ্ঞান বা পল সায়েন্সের একটা সেটে কোশ্চেনের সমাধান নিয়ে এসেছি। তোমাদের প্রশ্ন কিন্তু এই টাইপেরই হবে। তা তোমরা দেখো। তা এই সেট নাম্বার আমরা প্রথমটা সমাধান করতে চলেছি। দেখো, রিপাবলিক গ্রন্থের রচয়িতা হলেন প্লেটো। দেখো, বাঁদিকে স্টার চিহ্ন দেওয়া আছে। যেগুলো স্টার চিহ্ন দেওয়া থাকবে সেগুলো তুলনামূলকভাবে বেশি ইম্পর্টেন্ট। সবই গুরুত্বপূর্ণ, তবে স্টার দেওয়াগুলো কিন্তু তোমরা আগে পড়ো। দেখো, চারেরটা দেখো, সন্মিত জাতিপুঞ্জ। প্রথম অপশনটা হচ্ছে একাধিক রাজ্যের সমষ্টি, বি রাষ্ট্র, 3 রাষ্ট্রীয় সংঘ, ডি হচ্ছে সরকারি প্রতিষ্ঠান। চারেরটা দেখো, সি এর অপশনটা ঠিক হবে, অর্থাৎ রাষ্ট্রীয় সংঘ, অর্থাৎ অনেকগুলি রাষ্ট্রের একটা সংগঠন হলো সম্মিলিত জাতিপুঞ্জ এবং কোনো রাষ্ট্রই কিন্তু তার সার্বভৌমতা বিসর্জন দেয় না। পাঁচেরটা দেখো, একটি রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হলো নাগরিক। এইভাবে তোমরা দেখে নিও, আমি ভিডিওটি বড় করতে চাইছি না। 13টা দেখো, ভারতীয় সংবিধান গৃহীত হয় 1949 সালে 26শে নভেম্বর। তার ঠিক পরেরটাই দেখো, ভারতীয় সংবিধান কার্যকরী হয় 1950 সালে 26শে জানুয়ারি। 16টা দেখো, ভারতীয় সংবিধানে মোট তফসিলির সংখ্যা 12 এবং ধারা হচ্ছে 470টা। তার পরেরটাই দেখো, একটু শোনো ভালো করে। 17টা দেখো, বর্তমান সংখ্যাগত দিক থেকে ভারতীয় সংবিধানে মোট ধারা রয়েছে, বর্তমানে 470টি ধারা রয়েছে, কিন্তু এখানে দেখো 470টি একটা অপশন নেই, কিন্তু সি অপশনটা আছে 460-এর বেশি। 470 অবশ্যই 460-এর বেশি, কাজে সিটা কিন্তু উত্তর হবে, অর্থাৎ 460-এর বেশি। 18টা দেখো, স্বাধীনতার অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়েছে সংবিধানের কত নং ধারায়? 19 থেকে 21 নং ধারায়। এটা খুব গুরুত্বপূর্ণ, দেখে নাও। 21-এরটা, অ্যারিস্টটলকে প্রথম রাজনীতি বিজ্ঞানী বলেছেন ম্যাক্সি। এবার দেখো বিবৃতি, 4টে বিবৃতি দেওয়া আছে, এর মধ্যে কোনোটা সত্য কোনোটা মিথ্যা সেটা হবে। দেখো, প্রথম বিবৃতির 29 নম্বরটা, রাষ্ট্রের প্রধান 4টি বৈশিষ্ট্য প্রসঙ্গে বলা হয় জনসমষ্টি। অবশ্যই রাষ্ট্রের যে 4টি প্রধান বৈশিষ্ট্য আছে তার মধ্যে একটা হচ্ছে কিন্তু জনসমষ্টি। 2 নম্বর বিবৃতিটা দেখো, বি, রাষ্ট্রের প্রধান 4টি বৈশিষ্ট্যকে বলা হয় অন্যান্য রাষ্ট্রের স্বীকৃতি। এই বি কিন্তু মিথ্যা, অর্থাৎ অন্যান্য রাষ্ট্রের স্বীকৃতি কিন্তু রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য না। সি এরটা দেখো, রাষ্ট্রের প্রধান 4টি বৈশিষ্ট্য প্রসঙ্গে নির্দিষ্ট ভূখণ্ড, এটাও ঠিক, অর্থাৎ সি এরটা ঠিক। আর ডি এর অপশনটা দেখো, রাষ্ট্রের প্রধান 4টি বৈশিষ্ট্যের মধ্যে প্রসঙ্গে বলা হয় সার্বভৌমকতা, এটাও ঠিক, অর্থাৎ এ, সি আর ডি হচ্ছে সত্য আর বি হচ্ছে মিথ্যা। পরেরটা দেখে নাও, সি অপশনটা উত্তর। 31-এরটা দেখো, বি অপশনটা ঠিক, অর্থাৎ বি আর সি সত্য, এ আর ডি কিন্তু মিথ্যে। এবার দেখো 32-এর অপশনটা দেখো, এখানে সি এরটা ঠিক, অর্থাৎ এ, বি আর ডি হচ্ছে সত্য আর সি এর অপশনটা কিন্তু মিথ্যে। 33-এর অপশনটা দেখো, 4টে বিবৃতির মধ্যে এ, বি সত্য, অর্থাৎ ভারতের মূল সংবিধানের প্রস্তাবনা সমাজতান্ত্রিক শব্দটি ছিল, এটা ঠিকই আছে। ভারতের মূল সংবিধানের প্রস্তাবনা
ধর্মনিরপেক্ষ। 33-এরটা দেখো, ভারতের মূল সংবিধানের প্রস্তাবনা সমাজতান্ত্রিক শব্দটি ছিল না। মূল সংবিধানের প্রস্তাবনায় এই সমাজতান্ত্রিক শব্দটি ছিল না। 1976 সালে 42তম সংবিধান সংশোধনীতে যুক্ত করা হয়। বিয়ের বিবৃতিটা দেখো, ভারতের মূল সংবিধানের প্রস্তাবনা ধর্মনিরপেক্ষ শব্দটি ছিল, এটাও তাই। অর্থাৎ 1976 সালে 42তম সংবিধান সংশোধনীতে ইন্দিরা গান্ধী তখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন এই শব্দটি কিন্তু ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় যুক্ত হয়। সিএরটা দেখো, ভারতের মূল সংবিধানের প্রস্তাবনা গণতান্ত্রিক শব্দটি ছিল, একদম ঠিক। আর ডিএরটা দেখো, ভারতের মূল সংবিধানের প্রস্তাবনা সার্বভৌম শব্দটি ছিল, এটাও ঠিক। অর্থাৎ সি আর ডি সত্য, এ আর বি মিথ্যে। এবার দেখো স্তম্ভটা দেখো, সিএরটা এখানে উত্তর। এই চারটেই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ অ্যারিস্টটল পলিটিক্স গ্রন্থের রচয়িতা, প্লেটো রিপাবলিক গ্রন্থের রচয়িতা, কার্ল মার্কস এরটা দেখো কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থের রচয়িতা, আর লিপসেট দ্য পলিটিক্যাল ম্যান গ্রন্থের রচয়িতা। এটা দেখো এর উত্তরটা হবে। এবার বিবৃতি আর রিজনিং আছে, যুক্তি আছে। দেখো প্রথমেরটা অর্থাৎ 36-এরটা দেখো, শ্রেণী বৈষম্যমূলক সমাজে সংবিধান লিখিত হলে সংখ্যাগরিষ্ঠ দরিদ্র জনসাধারণ বাস্তবে কোনো স্বাধীনতা ভোগ করতে পারে না। এটা সত্যি, একদম ঠিক। যুক্তিটা দেখো, আর শ্রেণী বৈষম্যমূলক সমাজ ধনিক শ্রেণীর দ্বারা পরিচালিত হয় না, এটা ঠিক নয়। অর্থাৎ আর মিথ্যা। এ সত্য, আর মিথ্যা। অর্থাৎ সি অপশনটা কিন্তু এখানে ঠিক। 37-এরটা দেখো, যে ভারতীয় সংবিধান ভারতের সকল নাগরিকদের ধর্ম পালনের স্বাধীনতা নিশ্চিত করেছে, এটা একদম ঠিক। যুক্তিটা কি, ভারতে কোনো রাষ্ট্রীয় ধর্ম নেই এবং রাষ্ট্র কোনো বিশেষ ধর্মমতে পক্ষপাতিত্ব করে না। অর্থাৎ যুক্তি বা আরও ঠিক। অর্থাৎ এ আর আর দুটোই ঠিক, এবং আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা, যুক্তির ব্যাখ্যা করা। অর্থাৎ এ অপশনটা কিন্তু উত্তর। এবার দেখো এই 38 কোশ্চেনটা, এখানে একটা রেখাচিত্র আছে, রাষ্ট্রপতি শাসিত, যুক্তরাষ্ট্রীয়, সংসদীয়, এককেন্দ্রিক। এটা এখানে 4টে অপশন দেওয়া আছে। দেখো লেখা আছে, উপরের চিত্রটি রেখাঙ্কিত অংশ ভারতীয় সংবিধানের কোন বৈশিষ্ট্যটি প্রকাশ করে? প্রথমেরটা যুক্তরাষ্ট্রীয় এককেন্দ্রিকের ব্যাপার নেই, কারণ রাষ্ট্রপতি শাসিত, এটার সমস্যা নয়, এটা ঠিক নয়। 2-এরটা দেখো, বৃহৎ ও জটিল সংবিধান, সি-এরটা ঠিক নয়, সুপরিবর্তনীয় দুষ্পরিবর্তনীয় সংবিধানের মিশ্রণ। অর্থাৎ বি-এরটা উত্তর, অর্থাৎ বৃহৎ ও জটিল সংবিধান। 38-এরটা দেখো, যে অভিবাসন দপ্তর, আবেদনপত্র পূরণ, নাগরিক হিসাবে শর্তগুলি পূরণের গ্রহণ, নাগরিক হিসাবে শংসাপত্র। এটা দেখো এই ডি এর অপশনটা ঠিক, অর্থাৎ অনুমোদনের দ্বারা নাগরিকতা অর্জন। অর্থাৎ অন্য কোনো দেশের নাগরিক যখন সে অন্য আরেকটি দেশের নাগরিকত্ব অর্জন করতে চায়, তখন কিন্তু তাকে এই 4টে পদক্ষেপ বা 4টে শর্ত পূরণ করতে হয়। 40-এরটা দেখো, যে পিতামাতা নাগরিকতা যে দেশেরই হোক না কেন, কোনো একটি রাষ্ট্রের অভ্যন্তরে যদি শিশু জন্মগ্রহণ করে, তাহলে শিশুকে ওই রাষ্ট্রের নাগরিক বলেই গণ্য করা হবে। তবে দেশদ্রোহিতার অপরাধে সে নাগরিকতা হারাতে পারবে। এক্ষেত্রে নাগরিকতা অর্জনে কোন নীতি অনুসরণ করা হয়েছে? জন্মস্থান নীতি। অর্থাৎ শিশুটা যে দেশে জন্মগ্রহণ করেছে সেই দেশেরই কিন্তু নাগরিকত্ব গ্রহণ করা হয়েছে। পড়ার বিষয়ের পক্ষ থেকে এইটুকুই। আমরা রাষ্ট্রবিজ্ঞান বা পল সায়েন্সের একটা প্রশ্ন সেটের একটা সমাধান করলাম। তোমাদের যে পরীক্ষা হবে এই টাইপেরই কোশ্চেন হবে, কাজেই তোমরা যদি এইভাবে প্র্যাকটিস করো। এছাড়া আমাদের পড়ার বিষয়ের পক্ষ থেকে আমরা যে অধ্যায়ভিত্তিক অবজেক্টিভগুলো দিয়েছি, সেই অবজেক্টিভগুলো যদি তোমরা অনুশীলনী করো, তাহলে তোমরা অবশ্যই সফল পাবে, 100% কমন পাবে। দীর্ঘ 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে বলছি, যদি তোমাদের দরকার হয়, অর্থাৎ অধ্যায়ভিত্তিক অবজেক্টিভ, গুরুত্বপূর্ণ অবজেক্টিভ বা ছায়া প্রকাশনী সমস্যার সমাধান দরকার হয় অনুশীলনে, অর্থাৎ ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন ও শিক্ষাবিজ্ঞানে, তাহলে আমাদের
ইয়েতে গিয়ে দেখে নিও, এবং যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক করে এবং সাবস্ক্রাইব করে এবং আমাদের পাশে থেকো। কারণ যাতে আমরা যদি কিছু পাঠাই, আমরা এর মধ্যে আরও কিছু পাঠাবো, যদি পাঠাই যাতে তোমরা সাথে সাথে দেখতে পারো। যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক করে এবং সাবস্ক্রাইব করে এবং আমাদের পাশে থেকো। অগ্রিম শুভেচ্ছা রইল পড়ার বিষয়ের পক্ষ থেকে।